বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা যে অধ্যায়টা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, অষ্টম অধ্যায় প্রথম পত্র দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে অবচয় কার্যের বিনিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং কিছু পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয় এই ফর্মুলাগুলি আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ইনশাআল্লাহ একটা অঙ্ক করব যেটা অবচয়ের একটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এবং সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এই বিষয়টা এখানে উঠে এসেছে পাশাপাশি। তো এই অঙ্কের আলোকে আমরা আজকে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বোর্ডের টেস্ট পেপার থেকে তোমাদের ফলো করতে হবে। দিনাজপুর বোর্ড 2017 সালে এই অধ্যায়ের অঙ্ক যেটা আছে সেটা আমরা কমপ্লিট করবো আজকে। 6 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017 6 নম্বর প্রশ্ন। এখানে যে উদ্দীপক দেওয়া আছে, জনাব আব্দুর রহিম তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদনের জন্য 2012 সালে 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা মূল্যের একটি মোটর গাড়ি ক্রয় করে। এটা হচ্ছে মোটর গাড়ি। 2012 সালে 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা মূল্যের একটি মোটর গাড়ি ক্রয় করে। উদ্দীপকের সামারিটা আমি একটু লিখে দিচ্ছি। 2012 সালে 1 জানুয়ারি তারিখ সংক্ষেপে আমরা উদ্দীপকটি আলোচনা করছি। 2012 সালে 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা দিয়ে একটি মোটর গাড়ি ক্রয় করেন। গাড়িটির রেজিস্ট্রেশন খরচ 25,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর। সালে 1 অক্টোবর তারিখে গাড়িটি বিক্রি করা হয়। গাড়িটি 3,65,000 টাকায় বিক্রি করা হয়।
2012 সালে 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা দিয়ে একটি মোটর গাড়ি ক্রয় করে রেজিস্ট্রেশন খরচ 25,000 টাকা। তাহলে এই 4,75,000 যোগ 25,000 টাকা হচ্ছে এটা মূলধন জাতীয় ব্যয়। তার মানে এই মোটর গাড়িটা ব্যয় হবে বা কস্ট প্রাইস হচ্ছে টোটাল কস্ট হচ্ছে 5 লক্ষ টাকা। আচ্ছা, আইসকাল 10 বছর ধরা হয়েছে ও ভগ্নাংশের মূল্য 1 লক্ষ টাকা। এটা আইসকাল ধরা হয়েছে 10 বছর এবং ভগ্নাংশের মূল্য 1 লক্ষ টাকা। 2014 সালের 1 অক্টোবর তারিখে 3,65,000 টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে। এখানে যে 1 নাম্বার কোশ্চেন উদ্দীপকের দেওয়া আছে সেটা হচ্ছে মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করুন। মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বের করতে হবে এটার পুস্তক মূল্য বা বুক ভ্যালু। নির্দিষ্ট সময়তে এটার যে বুক ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পরে, পুঁজিগত অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্য পাওয়া যায় সেটাই হচ্ছে কি বই মূল্য বা বুক ভ্যালু। এখন বুক ভ্যালু যদি সেলস প্রাইসের চেয়ে কম হয় তাহলে কি প্রফিট হবে, অর্থাৎ সেলস প্রাইস বেশি আর বই মূল্য বর্তমানে এটার মূল্য যদি একটা সম্পদের মূল্য 2 লাখ টাকা হয় আর 2,20,000 টাকা বিক্রয় করা হয় তাহলে কি হবে প্রফিট হবে। আবার বুক ভ্যালু চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় অর্থাৎ একটা সম্পত্তি 2 লাখ টাকা বই মূল্য বা বুক ভ্যালু আছে এটা যদি 1,80,000 টাকা বিক্রি করা হয় তাহলে কি 20,000 টাকা ক্ষতি হবে। তো এভাবে আমরা এই 4,75,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করলে এখানে কস্ট প্রাইস হচ্ছে এই মোটর গাড়িটার 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা এই গাড়িটি 2012 সালে 1 জানুয়ারি থেকে 2014 সালে 1 অক্টোবর পর্যন্ত এই যে সময়টা ব্যবহৃত হয়েছে এই অবচয়টা আমাদের বাদ দিতে হবে। তাহলে কস্ট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে বুক ভ্যালু। কস্ট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল বুক ভ্যালু। তাহলে বুক ভ্যালু বা বই মূল্য যে যদি বেশি দামে বিক্রি করা হয় তাহলে কি হবে প্রফিট হবে। 3,65,000 টাকা বিক্রয় করা আছে তাহলে আমাদের দেখতে হবে এই 5 লক্ষ টাকার যন্ত্রটি অবচয় কত বাদ দেওয়ার পর যে মূল্য সেখান থেকে আমরা 3,65,000 টাকা বিয়োগ করলে কি পাবো প্রফিট অর লস যেটা বের হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আগে অবচয় নির্ণয় করতে হবে সরলরৈখিক পদ্ধতিতে স্ট্রেট লাইন মেথড ইউজ করে আমরা এখানে অবচয় বের করব। বলা হয়েছে এখানে একটা গাড়ির মোট মূল্যকে আমরা কি করব আয়ুষ্কাল বছর ধরা হয়েছে। অনেক সময় গাড়ি রানিং কিলোমিটারের মধ্যে ধরা হয়, যত কিলোমিটার পথ অতিক্রম করবে এর উপরে একটা অবচয় বের করে ডেপ্রিসিয়েশন পার কিলোমিটার বা প্রতি কিলোমিটার অবচয় বের করা হয়। এখানে যেহেতু একটা ডিউরেশন দেওয়া আছে ইউজফুল লাইফ 10 ইয়ার্স আমাদেরকে এই 10 বছর বিবেচনা করে অবচয়টা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ হচ্ছে মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে 4,75,000 টাকার গাড়ির ক্রয় মূল্য প্লাস রেজিস্ট্রেশন কস্ট বা রেজিস্ট্রেশন ফি হচ্ছে 25,000। টোটাল কস্ট অফ দ্য মোটর ভেহিকেল 5 লাখ। অর্থাৎ এই মোটর গাড়িটির অবচয় হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আমাদের খেয়াল রাখতে হবে এবং অবচয় বের করার সময় আমাদের যে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বা বিবেচ্য বিষয় অবচয় ধার্য করার সময় কনসিডারেবল ফ্যাক্টরস বলা হয় যেটাকে, সেটা হচ্ছে ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আনুমানিক ব্যয়। কস্ট প্রাইস, এস্টিমেটেড ইউজফুল লাইফ এন্ড রেসিডুয়াল ভ্যালু বাই স্ক্র্যাপ ভ্যালু। ক্রয় মূল্য বলতে বুঝি একটা সম্পত্তি ক্রয় করার পর এটা ব্যবহার উপযোগী করার জন্য ইনস্টলেশন কস্ট বা ক্যারিয়ার্স ইনওয়ার্ড ইনপুট ডিউটি অর্থাৎ ক্রয় মূল্য, আমদানি শুল্ক, তারপরে পরিবহন খরচ, সংস্থাপন ইনস্টলেশন কস্ট যেটাকে বলা হয়, সংস্থাপন খরচ সহ যাবতীয় যে খরচগুলি হয় এটা ব্যবহার উপযোগী করার জন্য এটা ব্যবহার শুরু করার পর্যন্ত এই কস্টটাকে আমরা কি করি মূলধন জাতীয় ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরা হয়। যে ব্যয়টা কি হয় সম্পত্তির সাথে যোগ হয়। তাহলে একটা সম্পত্তি ব্যবহার করার জন্য যে খরচগুলি আমরা করি ক্রয় মূল্য, পরিবহন খরচ, সংস্থাপন খরচ সবগুলি যোগ করে যে মূল্য পাওয়া যায় সেটাকে কস্ট অফ দ্য অ্যাসেট বা সম্পত্তির ক্রয় মূল্য বলা হয়। হিসাব বিজ্ঞানে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট অনুযায়ী বা ক্রয় মূল্য ধারণা অনুযায়ী একটি সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয় সেটাই কি বিবেচনা করা হয় হিসাব করার সময়। তাহলে এখানে 4,75,000 তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে এটা ক্রয় মূল্য। আমাদের খেয়াল রাখতে হবে, এটা নোটস রাখতে হবে মানে। আর আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, এস্টিমেটেড ইউজফুল লাইফ 10 ইয়ার্স, এটাও আমাদের বিবেচনা করতে হবে আয়ুষ্কাল।
এবং আইসকাল শেষে ভগ্নাংশ মূল্য থাকলে সেটাও রেসিডুয়াল ভ্যালু এখানে ভগ্নাংশ মূল্য বলা আছে 1 লক্ষ টাকা এই উদ্দীপকের মধ্যে। তাহলে 1 লক্ষ টাকা হচ্ছে ভগ্নাংশ মূল্য, এটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে তিনটা যে বিবেচ্য বিষয়, সম্পত্তি ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাংশ মূল্য 1 লক্ষ টাকা, এই তিনটা বিষয় তোমরা একটু নোট করে রাখো, তাহলে আমরা অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। এবং 2012 সালের 1 জানুয়ারি তারিখ থেকে 2014 সালের 1 অক্টোবর পর্যন্ত আমাদের এই ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে, যেটা একুইভ্যালেন্ট যে ডেপ্রিসিয়েশন 12, 13, 14 অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, আমাদের অবশ্যই লিখতে হবে এবং গাড়িতে কি করতে হয়। তাহলে তোমরা যে জিনিসটি নোট করতে হবে, ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 1 লক্ষ টাকা এবং আয়ুষ্কাল মানে 1 অক্টোবর 2014 সালে 1 অক্টোবর তারিখে 3,65,000 টাকা মেশিনটি বিক্রয় করেছে। এটা তোমাদের নোট রাখতে হবে, তাহলে আমি যে অঙ্কটা এখন সলিউশন করবো ইনশাআল্লাহ এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা একটু প্রয়োগ করব। মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, আমাদের এখানে বুক ভ্যালু বা পুস্তক মূল্য বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস এখানে দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর ডেপ্রিসিয়েশন করতে হবে এখানে যে সূত্রটা আমরা ইউজ করব সেখানে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য বা আয়ুষ্কাল, কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ, এটা আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করে। তাহলে এক্ষেত্রে আমাদের এই মেশিনটির ক্রয় মূল্য যেটা বলা হয়েছে 5 লক্ষ টাকা, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 1 লক্ষ টাকা এবং আয়ুষ্কাল শেষে এটা 3,65,000 টাকা বিক্রয় করা হয়। তাহলে আমাদের এই 5 লক্ষ টাকা মেশিনটা 10 বছরের যে ডিউরেশন দেওয়া আছে এই 10 বছর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আগে অবশ্যই এটা বের করব। অবচয়যোগ্য মূল্যটা আগে আমাদের বের করতে হবে, ডিপ্রিসিয়েবল ভ্যালু যেটা আলোচনা করা ছিল একটু আগে, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যেটা আমাদের যোগ করতে হবে। ক্রয় মূল্যের সাথে এখানে আমাদের যে 25,000 টাকা দেওয়া আছে এটা রেজিস্ট্রেশন খরচ, তাহলে গাড়িটা রেজিস্ট্রেশন খরচটা কি হবে, ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ হিসেবে যোগ করতে হবে। মোটর গাড়ির অবচয়যোগ্য মূল্য ক্রয় মূল্য যোগ রেজিস্ট্রেশন খরচ, কস্ট প্লাস রেজিস্ট্রেশন ফি। তাহলে ক্রয় মূল্য 5 লক্ষ টাকা প্লাস রেজিস্ট্রেশন কস্ট এখানে 4,75,000 যোগ 25,000 হবে, মোট 5 লক্ষ টাকা হবে। 4,75,000 যোগ 25,000 সমান সমান 5 লক্ষ টাকা। এটা হচ্ছে এই গাড়ির ক্রয় মূল্য আমাদের বের করা হয়েছে। এখানে ক্রয় মূল্য কিভাবে বের করেছি, ক্রয় মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ বা আনুষঙ্গিক খরচ যোগ করে, এটাকে কস্ট প্রাইস বলা হয়। কস্ট অফ দা মোটর ভেহিকল 5 লাখ টাকা। এখানে মোটর ভেহিকল যে ব্যয় সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। এখন আমরা অবশ্যই বের করব, আমাদের 10 বছর বলা হয়েছে এই মেয়াদ সম্পত্তিটি,
আবিষ্কার 10 বছর এবং ভগ্নাংশ মূল্য 1 লক্ষ টাকা। তাহলে বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্র অবচয়যোগ্য মূল্য যেটা বের হয়েছে সেটা থেকে সরাসরি আমরা ভগ্নাংশ মূল্য বিয়োগ করে আবিষ্কার দিয়ে ভাগ করলে হবে। তাহলে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আবিষ্কার। এখন আমাদের এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য রেজিস্ট্রেশন খরচ বাদ দেওয়ার ফলে এটা আমাদের বের হচ্ছে ক্রয় মূল্য। আর যেটা অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে আমাদের এখান থেকে ভগ্নাংশ মূল্যটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ ভগ্নাংশ মূল্য। এখানে যেহেতু আমাদের ভগ্নাংশ মূল্য আছে সেটা বাদ দিতে হবে। তাহলে 5,04,75,000 যোগ 25,000 এটা হচ্ছে ক্রয় মূল্য বা সম্পত্তির ব্যয় বিয়োগ ভগ্নাংশ মূল্য 1 লক্ষ। তাহলে 5 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলে 4 লক্ষ টাকা। এটা আমাদের ভগ্নাংশ মূল্য বাদ দেওয়ার পরে আর এখানে এটা ব্যয় হচ্ছে সম্পত্তির কষ্টটা ব্যয় হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে এখান থেকে 1 লক্ষ বাদ দিলে 4 লক্ষ টাকা সরাসরি আমরা লিখতে হবে। ফর্মুলাটা তাহলে শর্টকাট হয়। তাহলে বার্ষিক অবচয় অবচয়যোগ্য মূল্য বা আবিষ্কার, যেটা আমরা ভেঙে লিখলে কি হবে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশ মূল্য বা আবিষ্কার। তাহলে অবচয়যোগ্য মূল্য 4 লাখ টাকা বা আবিষ্কার 10 বছর মাসিক অবচয় 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোটামুটি বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় বের হয়েছে অবচয়যোগ্য মূল্য 4 লক্ষ বিয়োগ 10 বছর, তাহলে 40,000 টাকা। এটা হচ্ছে 1 বছর অবচয়। আমাদের যতটি 12 সালে 1 জানুয়ারি থেকে ব্যবহার শুরু হয়েছে 2014 সালে 1 অক্টোবর পর্যন্ত। তাহলে 12 সালে 12 13 সম্পূর্ণ 2 বছর অবচয় করতে হবে এবং 14 সালে অক্টোবর 1 অক্টোবর যেহেতু বিক্রি করা হয়েছে তাহলে সেপ্টেম্বর পর্যন্ত অবচয় করতে হবে 9 মাস। তাহলে এইভাবে মোট 3 বছরের অবচয় যোগ করার পরে যেটা আমরা পাবো পুঞ্জীবিত অবচয় বা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা কি করব কস্ট প্রাইস থেকে বিয়োগ করার পরে বা সম্পত্তির যে মূল্য আছে সেটা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে আমরা ওই মূল্য বা পুস্তক মূল্য বের করব। এরপরে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে পারবো। তাহলে আমাদের এখানে লাগবে বার্ষিক অবচয় 40,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবচয় বের করতে গেলে 2 বছর 9 মাসের অবচয় আমাদের কি গুণ করতে হবে। তাহলে আমরা কি অবচয়টা পুঞ্জীবিত অবচয়টা বের করে ফেলব।
এখানে আমাদের প্রথম 12 সালে 40,000, 13 সালে 40,000 আর 14 সালে 40,000 ভাগ 12 গুণ 9, কারণ এখানে 9 মাসের অবচয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের $30,000 হবে এখানে 9 মাসে। এক লক্ষ 10,000 টাকা হচ্ছে আমাদের অবচয়, পুঁজিগত অবচয়। তাহলে আমাদের সম্পত্তি ক্রয় মূল্য থেকে এই পুঁজিগত অবচয় বাদ দিলে আমরা পুস্তক মূল্য বা বই মূল্য পেয়ে যাব। তাহলে গাড়িটির বই মূল্য বা বুক ভ্যালু আমাদের বের করতে হবে এখন। বুক ভ্যালু সমান মোট ক্রয় মূল্য মাইনাস পুঁজিগত অবচয়। এটা একটু নিচে লিখবো, বুক ভ্যালু সমান মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য 5 লক্ষ টাকা আর পুঁজিগত অবচয় 1,10,000 টাকা। পুঁজিগত অবচয় 1,10,000, 5 লক্ষ টাকা ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য 5 লক্ষ বিয়োগ 1,10,000। তাহলে এখানে আমাদের 3,90,000 হচ্ছে বুক ভ্যালু বা পুস্তক মূল্য। তাহলে 3,90,000 টাকা আমাদের বুক ভ্যালু বা পুস্তক মূল্য বের হয়েছে, কিন্তু এই সম্পত্তিটি বিক্রয় করার কথা বলা হয়েছে। তাহলে গাড়িটির পুস্তক মূল্য 3,90,000 আর এই 3,90,000 টাকা গাড়িটি বিক্রয় করা হয়েছে 3,65,000। তাহলে ক্ষতি হয়েছে। তাহলে গাড়িটি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি 3,90,000 টাকা হচ্ছে আমাদের বর্তমান বই মূল্য। তাহলে গাড়িটি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি বের হয়ে যাবে এখন। গাড়িটির বই মূল্য বিয়োগ গাড়িটির বিক্রয় মূল্য। তাহলে বই মূল্য যদি কম হয় তাহলে কি হবে? লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি লস হবে। তাহলে এক্ষেত্রে এটা ফর্মুলাটা হচ্ছে কি, গাড়িটির বই মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। $3,90,000 বই মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 3,65,000। তাহলে লস হচ্ছে 25,000 টাকা। তাহলে গাড়িটি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার সময় আমাদের যেহেতু বর্তমান মূল্য হচ্ছে আমাদের জিনিসটা 3,90,000, বিক্রয় করা হচ্ছে 3,65,000, দ্যাট ইজ লস হয়েছে। এখানে আমাদের এই ক্ষতির পরিমাণ বের হচ্ছে 25,000 টাকা। গাড়িটি বিক্রয়জনিত ক্ষতি 25,000 টাকা।
আশা করি বিষয়টি সহজে বুঝতে পেরেছে। এভাবে আমরা যে কোনো সম্পত্তি যে কোনো পদ্ধতিতেই অবচয় বের করতে হবে বা অবচয় নির্ণয় করতে বলা হোক না কেন, আমরা পুস্তক মূল্য থেকে সম্পত্তি বিক্রয় মূল্য বিয়োগ করে সম্পত্তির লাভ বা বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারবো। প্রফিট অন সেল অফ অ্যাসেট, অর্থাৎ এখানে লস হয়েছে আমাদের 25,000 টাকা। প্রফিট কিভাবে হবে? যদি বিক্রয় মূল্য বেশি হয়, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 3,65,000, যদি আমরা ধরে নেই এই সম্পত্তির বিক্রয় মূল্য 4 লাখ টাকা, 4 লাখ টাকা যদি বিক্রি করা হতো তাহলে 3,90,000 টাকা ছিল মূল্য, কস্ট বুক ভ্যালু, আর বিক্রি করা হতো 4 লাখ, তাহলে 10,000 টাকা প্রফিট হবে। কিন্তু এখানে 3,90,000 টাকা জিনিস বিক্রি করা হয়েছে 3,65,000, এই কারণে আমাদের লস হয়েছে 25,000 টাকা। তাহলে এটা কোন নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের? আচ্ছা, এরপরে বাকিগুলি সহজ। আমাদের অবচয় নির্ণয় করা, পরে জাবেদা মুক্ত করা, খতিয়ান মুক্ত করা, এগুলি অনেক ক্লাস করানো হয়েছে, আগে আলোচনা করা হয়েছে। আর জাবেদা মুক্ত করার ক্ষেত্রে আমরা কি করব? অবচয় ডেবিট, পঞ্জীকৃত অবচয়, ক্রেডিট। অবচয় যে জাবেদাটা হবে, খ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের এখানে বলা হয়েছে 2012 থেকে 14 সাল পর্যন্ত অবচয় হিসাব করতে হবে। তাহলে অবচয় হিসাব আমরা জানি, অবচয় জাবেদা কি? অবচয় ডেবিট, পঞ্জীকৃত অবচয় ক্রেডিট। আর যে বছর আমাদের সম্পত্তিটি বিক্রয় করা আছে সেই বছর আমাদের জাবেদাটা দিতে হবে 9 মাসের অবচয় জাবেদাটা হবে, 9 মাসের অবচয় করতে হবে। খ নাম্বারটা আমাদের বলা হয়েছে অবচয় হিসাব। আমাদের অবচয় হিসাবের ক্ষেত্রে আমরা জাবেদা খেয়াল করলে সহজে খতিয়ান দিতে পারবে। প্রথম যেটা 31 ডিসেম্বর 2012 সালে অবচয় জাবেদা, সেটা হচ্ছে অবচয় ডেবিট, পঞ্জীকৃত অবচয় ক্রেডিট। জাবেদা লিখি 2012 সালে ডিসেম্বর 31, অবচয় করণ ডেবিট, পঞ্জীকৃত অবচয় ক্রেডিট 40,000। তাহলে এভাবে আমরা পরবর্তী যে জাবেদাটা হবে সেটা হচ্ছে আইডি বই, ডেবিট, অবচয় খরচ, ক্রেডিট। তাহলে এক্ষেত্রে আমাদের অবচয় হিসাবটা বন্ধ হয়ে যাবে, কিন্তু অবচয় একটি নামিক হিসাব, এটা বছর শেষে কি করতে হবে? হিসাবে চেকটা বন্ধ করে দিতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা আইডি বই অবচয় করব। এভাবে আমরা খতিয়ানের মধ্যে পোস্টিং দিব। ডেবিট পাশে অবচয় খরচ হিসাবে বিপরীতে আমরা পঞ্জীকৃত অবচয় 40,000, আর ক্রেডিট পাশে আইডি বই 40,000। দ্যাট ইজ ব্যালেন্সটা জিরো হবে, ব্যালেন্সটা নীল হবে দুই পাশে খতিয়ান করার পরে। এভাবে তোমাদের কাজ থাকবে। আর বড় বা রিকোয়ারমেন্টে বলা হয়েছে মোটর গাড়ি হিসাব তৈরি করতে। মোটর গাড়ি হিসাব তৈরি করতে গেলে আমরা জাবেদা প্রথম যেটা আমাদের ছিল মোটর গাড়ি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেটা এখানে দেওয়া আছে মোটর গাড়ি ক্রয় মূল্য 4,75,000 যোগ 25,000, 5 লক্ষ টাকা। এরপরে ব্যালেন্সটা প্রত্যেক বছরের যে আমাদের যেটা আসবে সেটাই আমরা 5 লক্ষ টাকা করে লিখতে থাকবো। লাস্টে যেটা বিক্রয় করা হয়েছে সেটা লিখে দিচ্ছি। 2014 সালে 1 অক্টোবর তারিখে
মেশিনটা বিক্রি করা হয়েছে। হ্যাঁ, মেশিনটি বিক্রি করে পাওয়া গেছে 3,65,000 টাকা, আর পুস্তক মূল্য ছিল 3,90,000 টাকা। তাহলে ক্ষতি হয়েছে 25,000 টাকা। মেশিনটার মূল্য ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা মেশিনটা কি হবে? আমাদের বিক্রির কারণে মেশিনটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ মেশিনটা আমাদের জিরো হয়ে যাবে, কারণ মেশিনটা আমাদের এই বছর 14 সালের 1 অক্টোবর তারিখে কি করা আছে? বিক্রয় করা আছে। তাহলে 5 লক্ষ টাকার মেশিনটা আমাদের যে ব্যালেন্সটা ছিল পুরোটাই কি নীল হবে। এক্ষেত্রে আমাদের নগদান হিসাবে ডেবিট হবে 3,65,000, 3,65,000। পুঞ্জীবিত অবস্থায় ডেবিট 1,10,000। গাড়ি বিক্রয়জনিত ক্ষতি, লস অন সেল অফ মোটর ভেহিকেল, এটা হচ্ছে আমাদের গাড়ি বিক্রয়ের সময় যে টাকাটা দিতে হবে। নগদ হিসেবে আমরা যে বিক্রয় করে নগদ পাওয়া গেছে 3,65,000 ডেবিট। পুঞ্জীবিত অবচয়, যেহেতু গাড়িটা আমি বিক্রি করবো সেক্ষেত্রে পুঞ্জীবিত অবচয় ব্যালেন্স ডেবিট করতে হবে 1,10,000 টাকা। 3,65,000 আর 1,10,000 4,75,000 টাকা, আর বিক্রয়জনিত ক্ষতি 25,000। তাহলে বেশি মোটর গাড়ি হিসাব ক্রেডিট হবে 5 লক্ষ টাকা। বিলে 5 লক্ষ। এটা হচ্ছে জাবেদা। এই জাবেদার মধ্যে আমরা যদি মোটর গাড়ির ক্ষতি করতে বলা হয় থাকে, মোটর গাড়ি হিসাব করতে বলা থাকে, 1 অক্টোবর তারিখে মোটর গাড়ি 5 লক্ষ টাকা ক্রেডিট হয়ে যাবে, আর ডেবিটের 3টা উপাদান থাকবে। তাহলে আমাদের মোটর গাড়ি হিসাবে ব্যালেন্স কি হবে? নীল হবে। এভাবে তোমরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে অ্যাসাইনমেন্ট। এই অঙ্ক পুরো অঙ্কটা আমরা যে কলমে করে দেওয়া আছে, একটি সম্পূর্ণ অঙ্ক তোমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে এটার উত্তরটা মেসেঞ্জার পাঠিয়ে দিবে। আশা করি তোমরা সহজেই কমপ্লিট করতে পারবে। আর অন্যান্য পদ্ধতি যেগুলি আছে আমরা আগে করেছিলাম, পরবর্তীতে আমরা আমাদের রিভিশন দিব ইনশাআল্লাহ, এবং অন্যান্য অধ্যায়গুলি আমাদের ধারাবাহিকভাবে ক্লাস করবে। আশা করি সবাই তোমরা ক্লাসগুলি ফলো করবে, আমাদের সাথে থাকবে অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে তোমরা যুক্ত হবে, যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবে। যেহেতু করোনাকালীন অনলাইনে আমাদের সাথে কার্যক্রম চলছে, সেভাবে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।